সবাইকে টার্গেট হাই স্কোরে স্বাগত। চলছে আর.এস. আগরওয়ালের কোয়ান্টিটিভ অ্যাপটিচিউডের সমাধান পর্ব। এই সমাধান পর্বের আলোচনা চলছে অনুপাত সমানুপাত চ্যাপ্টার থেকে, চ্যাপ্টার নম্বর 13। তো এখানে এর আগে আমরা 209 পর্যন্ত অঙ্ক করা হয়েছে। তো আজকে 210 থেকে পরবর্তী অঙ্কগুলো করব। তো যারা যারা এই চ্যানেলে একেবারে নতুন, যারা যারা এই ভিডিও নতুন দেখছো, তাদেরকে অনুরোধ করব তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও, সঙ্গে বেল আইকনটিও প্রেস করতে ভুলো না। তো এরপরে এই ধরনের ভিডিও আসতে থাকবে যেগুলো চাকরির জন্য ভীষণ উপযোগী। তো যারা যারা চ্যানেলের সঙ্গে আছো তাদেরকে অবশ্যই ধন্যবাদ জানাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লাগে লাইক ও শেয়ার করতে ভুলো না। তো শুরু করা যাক আজকের পর্ব। আজকের পর্বের প্রথম অঙ্ক 210। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এটা বলেছে যে এ এবং বি এর উপার্জনের অনুপাত 8:9। যদি এ এর উপার্জন 50% বৃদ্ধি পায় এবং বি এর উপার্জন 25% কমে যায়, তাহলে তাদের উপার্জনের নতুন অনুপাত 16:9 হয়। এ এর উপার্জন কত? আচ্ছা, এখানে এ এবং বি দুজনের উপার্জনের অনুপাত দেওয়া আছে 8:9। তো আমরা ধরে নেব যে এ এর উপার্জন 8x এবং বি এর উপার্জন 9x, যেটা অনুপাত থাকলে আমরা ধরে নিতে পারি। তারপরে এর উপার্জন বেড়েছে 50% বেড়েছে, তাহলে 8xের উপরে 50% বৃদ্ধি হওয়ার পরে যেটা হয় সেটা আমরা বের করব। অনুরূপভাবে বি এর ক্ষেত্রেও যেটা 9x ছিল সেটা 25% কমেছে, তো তাহলে সেটা কমে 75% আছে, সেই 75%টা কত হয় সেটা আমরা বের করব। তারপরে নতুন যেটা হচ্ছে সেটা। তো তাহলে আমরা ধরে নিই এ ও বি এর উপার্জন সেটা অনুপাত ছিল 8x ও 9x টাকা। এইবারে যেটা হচ্ছে যে নতুন যেটা অনুপাত যেটা হচ্ছে সেটা হচ্ছে কি, নতুন যে উপার্জনের বৃদ্ধি হওয়ার পর বা হ্রাস হওয়ার পরে যেটা নতুন যে উপার্জন হচ্ছে সেটা এইটা। সেটা কিভাবে হচ্ছে না, 8xটা এত এর 50% বৃদ্ধি পেয়েছে, তার মানে বৃদ্ধি পেয়ে হচ্ছে 150%। আর 9xটা হচ্ছে 25% কমে গেছে, তার মানে এটা 75%। এটাই সমান হবে 16/9, এই যে অনুপাতটা দেওয়া আছে সেটা। তো এইবারে আমরা ক্যালকুলেশন করব। এই ক্ষেত্রে বলে রাখি যে ক্যালকুলেশন এই ধরনের যে আমরা ইকুয়েশানটা তৈরি করলাম, এইটা কিন্তু তৈরি করাটাই মেন। যত বেশি প্র্যাকটিস করবে এই ধরনের সহজে আমরা অঙ্ক দেখে একবারে প্রপার ক্যালকুলেশানে চলে যাব। আগে পরে বেশি কিছু এটা ওটা লেখার দরকার নেই, যেহেতু এখানে আমাদের অপশান চুজ করতে হবে। তো সেই হেতু আমাদের একবারে টু দি পয়েন্টে যে ক্যালকুলেশনটা হবে সেটা করলে অনেকটা কম সময় যায়। এক্ষেত্রে আমরাও তাই করব। তো 8xের 150%/100 এটা হবে। এটা 9xের 75%-এর 75/100 সমান হচ্ছে 16/9। তো ওই একই রকমভাবে 100 দুটো থেকে বাদ চলে যাবে, আর উপরে থাকবে কত, 8x × 150/9x × 75 = 16/9। তো এটা কেটে যাবে, 25 × 3 = 75, 25 × 5 25 6 150। এটা আবার এটা 2তে কেটে যেত একবারে, ঠিক আছে, এটা 2তে কাটলো। তার মানে এটা দাঁড়াচ্ছে কত, 16x/9x = সমান 16/9। তো এই ক্ষেত্রে যা দেখা যাচ্ছে শেষ পর্যন্ত যেটা দাঁড়াচ্ছে 16/9 সমান 16/9। তো এই ক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কিন্তু এক্স কোথাও থাকছে না, এক্স চলে যাচ্ছে, সেই ক্ষেত্রে এক্সের মানটা নির্ণয় করা সম্ভব হবে না। তো এখানে এই 4-এর দাগের অপশানটা হবে নির্ণয় করা সম্ভব নয়। অবশ্য এটার ক্ষেত্রে ইর দাগে আরেকটা অপশান ছিল যে কোনোটিই নয়। তো এই ক্ষেত্রে কিন্তু কোনোটিই নয় হবে না, কারণ এখানে যেহেতু এক্সের মান আমরা রাখতে পাচ্ছি না, এক্স এখানে বের করা সম্ভব হবে না, সেহেতু এটা নির্ণয় করা সম্ভব নয়। এটাই হবে উত্তর। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান।
তো এই সব অঙ্কের ক্ষেত্রে আমরা কন্ডিশানে বসাবো, যেটা কন্ডিশান এখানে দেওয়া আছে সেখান থেকে প্রপার কন্ডিশানে বসিয়ে সেখান থেকে আমরা যে আননোন যেটা সেটার মান বের করব। তো সেটা যদি না বের করা যায় তাহলে সেখান থেকে আমরা বলতে পারি যে এটা নির্ণয় করা সম্ভব নয়। চলে যাচ্ছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্ক যেটা আছে 211 দাগের অঙ্ক। এটা বলেছে মিস্টার শর্মার খরচ এবং সঞ্চয়ের অনুপাত 3:2। তার আয় 10% বৃদ্ধি পায়, তার খরচ 12% হ্রাস পায়, বৃদ্ধি পায়। তাহলে তার সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পায়? তো ভালো অঙ্ক। এটা থেকে আমরা প্রথমে যেটা আছে মিস্টার শর্মার খরচ অনুপাত সঞ্চয়, সেটা হচ্ছে কত? 3:2। তো এই ক্ষেত্রে আমি খরচটা ধরে নিচ্ছি তাহলে 3x টাকা, আর সঞ্চয়টা ধরলাম 2x টাকা। তো এইবারে 10% আয় বৃদ্ধি পাচ্ছে, এই ক্ষেত্রে কোনোটাই কিন্তু আয় নয়, আয়টা এক্ষেত্রে বের করে নিতে হবে। আয় সমান কি না, টোটাল আয় যেটা হয় খরচ প্লাস সঞ্চয় মিলে টোটাল আয়। তাহলে 3x প্লাস 2x ইজিক্যাল টু 5x, এইটা হচ্ছে আমাদের আয়, এই মিস্টার শর্মার আয়। তো এইবারে আমরা কি করব, যে আয় 10% বৃদ্ধি পেল এবং খরচ 12% বৃদ্ধি পেল, তাহলে বর্তমান আয় সমান 5x ইন্টু 10% বৃদ্ধি পেয়েছে, মানে 110/100, 0 কেটে যাবে, তাহলে 55x/10। আবার এটাকে 5.5x ধরে নিতে পারি, অসুবিধা কিছু নেই। বর্তমান খরচ হচ্ছে 12% বৃদ্ধি পাচ্ছে। খরচ আগে ছিল কত? 3x। তাহলে 12% যদি বৃদ্ধি পায় 112/100। তো এক্ষেত্রে আমরা কাটাকুটি করতেই পারি। 5 2 10, 5-এ যাবে না, এটা 2 দিয়ে কাটতে হবে। 2 5 10, 12, 6 দিয়ে 12 দিয়ে 50, আবার একবার কাটবে, এটা 28 25, এই পর্যন্তই তাহলে থাকছে। তো এটা না রেখে যদি আমি একবারে দশমিকে, এই যেটা ছিল সেটাই রেখে একবারে গুণ করে দশমিকে কনভার্ট করতাম, তাহলে আমাদের ক্যালকুলেশন করতে অনেক সুবিধা হতো। এটা রেখে এটা 5.5x এটা করতে পারি। আর এটার ক্ষেত্রে যেটা ছিল, আচ্ছা এমনি গুণ করে 25 না করে 100 যদি নিচে থাকতো ভাগ করতে সুবিধা হতো। এইটা যদি রেখে দিই তাহলে আমাদের কত হবে না, 336x/100। তার মানে এটা হচ্ছে কত না, 3.36 ইন্টু x। এক্ষেত্রে কাটাকুটি করার দরকার নেই, কারণ আমাদের 100 দিয়ে ভাগ করতে সুবিধা হবে। কাটাকুটি করলে তাকে আবার এইভাবে গুণ করো, তারপরে আবার 25 দিয়ে ভাগ করো, অনেক ঝামেলা আছে। তো সেই জন্য আমরা সরাসরি এটাকে এইভাবে করে নেব। এই টাকা আর এই টাকা হলো দুটো বর্তমান আয় এবং খরচ। তাহলে বর্তমান সঞ্চয় এটা থেকে যদি বাদ দিই, আমি আয় থেকে 5.5x মাইনাস 3.36x এটা যদি বাদ দিই, তাহলে এই ক্ষেত্রে আমরা বর্তমান খরচ পাবো। তো এই ক্ষেত্রে আমরা পাবো কত? 2.14x টাকা। তাহলে আমরা সঞ্চয় পেয়ে গেলাম, আয় পেয়ে গেলাম, আর খরচ পেয়ে গেলাম। তাহলে বর্তমান সঞ্চয় কত শতাংশ বৃদ্ধি পাবে সেটা যদি বের করতে হয়, তাহলে আমাদের যে এই যে 2.14 যেটা এখন হচ্ছে সঞ্চয়, আগে সঞ্চয় ছিল 2, তাহলে 0.14 বৃদ্ধি পেয়েছে। এইটা কিসে বৃদ্ধি পেয়েছে? 2-তে বৃদ্ধি পেয়েছে। 100-তে কত বৃদ্ধি পাবে? তাহলে সঞ্চয়ের শতকরা বৃদ্ধি, সঞ্চয়ের বৃদ্ধির হার (2.14x - 2x) এইটা
এটা হচ্ছে বৃদ্ধি, এটা কততে হচ্ছে, এটা 2x-এ হচ্ছে, আর এর সঙ্গে যদি 100 গুণ করে পার্সেন্টেজ চিহ্ন দিয়ে দিই তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। x কেটে দিচ্ছি, এটা কাটলে কত হবে 0.7, তাহলে 70, সরি 0.7, এটা 2.07, তার মানে হচ্ছে 7 টাকা। 7 টাকা নয়, এটা 7%, এখানে এটা পার্সেন্টেজ চিহ্ন হবে, 100 দিয়ে গুণ করে আমরা এখানে পার্সেন্টেজ বসাবো, তাহলে 7% হচ্ছে বৃদ্ধির হার। তাহলে এখানে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। তো এই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে যেটা আমরা দশমিক করেছি, এখানে অনেকের ক্ষেত্রে যেটা প্রশ্ন আসতে পারে যে এক্স থাকলে আমরা দশমিক কেমনভাবে ভাগ করব, এটাতে কিছু ব্যাপার নয়, এক্স তো আলাদা একটা সংখ্যা, এই ক্ষেত্রে এক্স গুণ হয়েছে, তো আলাদা সংখ্যা গুণ হিসেবেই থাকবে, কিন্তু আমরা যেটার সঙ্গে ভাগ করেছি সেটা নিয়ে দশমিক করব। যেমন কি আমি এখানে যে কোনো একটা 25/10 ইন্টু এখানে আমি 5 করলাম, তাতে করে 5 থাকলো না থাকলো কোনো সমস্যা নেই, এটাকে আমি 10 দিয়ে ভাগ করে দেবো, 2.5, এটা সেম একই জিনিস হবে, এটার কোনো পার্থক্য, এটা 2 দিয়ে ভাগ করে কেটে ভাগ করলে যা হবে এটার ক্ষেত্রেও তাই হবে, কোনো পরিবর্তন হবে না। তো সেই ক্ষেত্রে এখানে এক্স যাই থাক না কেন এটা নিয়ে চিন্তাভাবনা করার দরকার নেই, 100 দিয়ে ভাগ করলে 2টোর আগে দশমিক বসবে, 10 দিয়ে ভাগ করলে 1টার আগে দশমিক বসবে, তো এক্সের এখানে থাকা না থাকা কোনো ব্যাপার নয়। তো আশা করি এটা বুঝতে অসুবিধা হবে না। চলে আছি নেক্সট অঙ্কে। নেক্সট অঙ্কটা কি বলেছে একবার দেখে নিই। এখানে বলেছে 6টি দান্ত বিশিষ্ট একটি চাকার সঙ্গে 14টি দান্ত বিশিষ্ট একটি বড় চাকার সংযুক্ত আছে। যখন ছোট চাকাটি 21 বার ঘোরে তখন বড় চাকাটি কতবার ঘুরবে। এটা একবারে অনুপাতের একটা বেসিক অঙ্ক। এখানে একটা ছোট চাকা আছে, একটা বড় চাকা আছে, কোনোটাতে ছোট চাকাতে 6টি স্পোক আছে আর বড় চাকাতে 14টি আছে। তো এই ক্ষেত্রে এটার সমাধান করতে গেলে একটু বুঝতে হবে যে দুটো চাকা আছে, একটা ছোট চাকা একটা বড় চাকা। তো ছোট চাকার ক্ষেত্রে আমরা দেখব কি যে একই সময়ে ছোট চাকা যতবার ঘুরে বড় চাকাটা তার চেয়ে কম পরিমাণে ঘুরবে। তো এই ক্ষেত্রে আমাদের যে সম্পর্কটা আছে এখানে দুটো চাকার যে দান্তের পরিমাণটা দেওয়া আছে 6 আর 14, এটা বেড়েছে, কিন্তু তার ফলে কি হবে যে এটার ঘোরার পরিমাণটা কিন্তু কমবে, মানে ছোটোটা বেশিবার ঘুরবে আর বড়টা কমবার ঘুরবে। তাহলে এদের মধ্যে সম্পর্কটা ব্যস্ত সম্পর্ক হচ্ছে, তো সরল সম্পর্ক নয়, ব্যস্ত সম্পর্ক। তাহলে এর অনুপাতটা কেমন করে লেখা হবে? যদি সরল সম্পর্ক হতো সেই ক্ষেত্রে আমরা অনুপাতটা লিখতাম যে প্রথমে দুটো দান্তের অনুপাত সমান করে ছোট চাকার জায়গায় ছোট চাকার যতবার ঘুরে 21 অনুপাত আমরা বড় চাকাটা এক্স ধরবো, তাহলে 21 অনুপাত এক্স হতো। কিন্তু এটা সরল সম্পর্ক থাকলে যে বড় এটা ছোট থেকে বড় বসেছে, এটাও ছোট থেকে এখানে বড় বসবে। কিন্তু যেহেতু ব্যস্ত সম্পর্ক, এটা ছোট থেকে বড় হলে এখানে বড়টা প্রথমে বসবে, তারপরে ছোটটা তারপরে বসবে। এই সম্পর্কটা আমাদের বুঝতে হবে যে এটা সরল সম্পর্ক আছে না ব্যস্ত সম্পর্ক আছে। সেখান থেকে আমরা একে ভগ্নাংশে নিয়ে যাব, তারপরে এটাকে আমরা ক্যালকুলেশন করে দেখব যে এটার মানটা কী বেরোয়। তো এইখান থেকে যদি আমি এক্স বের করার চেষ্টা করি তাহলে 6 গুণিতক 21/14, 7 2 14, 7 3 21, এটা 3 সমান হচ্ছে 9। তো 9 হবে আমাদের উত্তর। বির দাগের অপশানটা কারেক্ট অপশান, যে বড় চাকাটি 9 বার ঘুরবে যেখানে ছোট চাকাটি 21 বার ঘুরে। স্বাভাবিকভাবে এটা একবারে বেসিক নিয়ম, এটাতে আশা করি কারোর বোঝার অসুবিধা নেই। এই যে ব্যস্ত সম্পর্কটা হবে সেটা আমাদের সাধারণ জ্ঞান থেকে এটা আমরা সহজেই ধরতে পারবো। তো এই ক্ষেত্রে আর বিশেষ কিছু নেই, একবারে অনুপাতের একবারে প্রাথমিক পর্যায়ের অঙ্ক। চলে আছি পরবর্তী অঙ্কে। নেক্সট অঙ্ক 215 দাগের অঙ্ক। অঙ্কটা দেখে বড় মনে হচ্ছে, অনেকটাই পড়তে হবে এটা। তো এই ক্ষেত্রে আমি বলে রাখি, যেসব অঙ্ক খুব বড় হয় তো সেই সব অঙ্কে দেখে কিন্তু ঘাবড়ানোর ব্যাপার নয়। তো সেই ক্ষেত্রে কিন্তু বেশি ডাটা দেওয়া থাকে যাতে করে ক্যালকুলেশন করার সুবিধা হয়। তো সেই ক্ষেত্রে
অঙ্ক যত বড় হবে সেই ক্ষেত্রে কিন্তু অনেকে ভয় পায় যে বড় অঙ্ক মানে এটা ক্যালকুলেশন জটিল হবে বা কী হবে, তো নয় সেটা। এই ক্ষেত্রে শুধু একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে ডাটাগুলো পরপর দেওয়া থাকবে, সেই ডাটাগুলো কিন্তু একটা পড়ার পর যত পরপর ডাটা আসবে সেগুলো কিন্তু প্রথমের দিন ডাটাগুলো ভুলে যাওয়ার সম্ভাবনা আছে। সেই জন্য কি কিছুটা পড়ে তো সেই ডাটাটা লিখে রাখার দরকার আছে যদি সেইভাবে মনে না থাকে। তো এক্ষেত্রে যেটা বলেছে, সীতা এবং গীতার কাছে দুটি সমান আয়তনের গ্লাস আছে, দুটি গ্লাসই কিছু পরিমাণে দুধ আছে। সীতা গীতাকে বলল, তোমার গ্লাসের অর্ধেক দুধ আমাকে দিলে আমার গ্লাসটি ভর্তি হবে। প্রথম কন্ডিশন এটা দেওয়া আছে, তোমার গ্লাসের অর্ধেক দুধ আমাকে দিলে আমার গ্লাসটি ভর্তি হবে। এবারে গীতা সীতাকে বলল যে তোমার গ্লাসের 1/4 দুধ আমাকে দিলে আমার গ্লাসটি ভর্তি হবে। তো তাহলে তাদের দুজনের গ্লাসের দুধের পরিমাণের অনুপাত কত? তো এখানে সবই ভাষায় আছে, এখানে কোনো সংখ্যা অনেকে আবার শুধু অঙ্কের ক্ষেত্রে শুধু সংখ্যা খোঁজার চেষ্টা করে, তো এক্ষেত্রে কোনো সংখ্যা নেই, ভালো করে পড়ার ব্যাপার আছে। দুটো কন্ডিশন দেওয়া আছে, তো একটা কন্ডিশন আমরা লিখব এবং বোঝার চেষ্টা করব অঙ্কটা কিভাবে করা যাবে। তো এখানে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি যে দুটি সমান আয়তনের গ্লাস আছে। তো তাহলে দুটি গ্লাসের আমরা একটা ধরে নেব যে দুটি গ্লাসের আয়তন আমরা ধরে নিচ্ছি এখানে যে দুটি গ্লাসের আয়তন এ। এবারে দুটি গ্লাসে কিছু পরিমাণে দুধ আছে। সীতা গীতাকে বলল যে তোমার গ্লাসের অর্ধেক, আচ্ছা এই ক্ষেত্রে আমরা একটা জিনিস দেখছি যে দুজনের কিন্তু গ্লাসের আয়তন সমান হলে, একই রকম গ্লাস হলে কি হবে, তাতে কিন্তু দুধের পরিমাণ একই নয়। তাহলে আমরা সীতার গ্লাসে দুধের পরিমাণ সমান x ধরলাম, আর গীতার গ্লাসে দুধের পরিমাণ ধরলাম y। তো এইবারে কি হয়েছে না, সীতা গীতাকে বলছে যে তোমার গ্লাসের সীতার গ্লাসে তো যে পরিমাণে দুধ আছে সেটা তো আছেই, তার সঙ্গে সঙ্গে গীতাকে বলছে তোমার গ্লাসের অর্ধেক দুধ আমাকে দিলে আমার গ্লাসটি ভর্তি হবে। তাহলে তোমার গ্লাসের অর্ধেক মানে y/2, এটা দিলে তাহলে গ্লাসটা পূর্ণ হয়ে যাচ্ছে, না এইটা সমান এর সঙ্গে সমান হচ্ছে, প্রথম কন্ডিশন। এবারে দ্বিতীয় কন্ডিশন কীটা বলেছে না, এবারে গীতা সীতাকে বলছে তোমার গ্লাসের 1/4 মানে x/4 যদি দেওয়া হয়, তার সঙ্গে আমার গ্লাসটা যদি যোগ হয়ে যায় তাহলে আমার গ্লাসটি ভর্তি হয়। তাহলে এই দুটো কন্ডিশন দেওয়া আছে, আর কিছু নেই। তো এইবারে আমরা কি করব, এই দুটো কন্ডিশন থেকে আমাদের দুধের পরিমাণের অনুপাতটা চেয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এক্স ওয়াইয়ের অনুপাতটা বের করতে হবে, x অনুপাত y। তো এই ক্ষেত্রে দুটো থেকে আমরা কি পাচ্ছি, x + y/2 = x/4 + y। দুটোর ক্ষেত্রে যেহেতু এ আছে, এই দুটোকে আমরা সমান করে দিতে পারি। এবারে এক্সকে এক সাইডে আনবো আর ওয়াইকে এক সাইডে নিয়ে যাব। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি, এটা হবে 3x/4 আর এটা হবে কত, y/2, বা xy যদি এক সাইডে আনি 4/2 × 3। তো সেক্ষেত্রে এটা এক্ষেত্রে x/y 4টা উপরে গেল, /2 3টা নিচে আসবে, 2 কেটে যাবে, 2/3। তাহলে x অনুপাত y সমান হচ্ছে 2:3। তাহলে ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এর উত্তর হবে 2:3। আশা করি বুঝতে অসুবিধা হয়নি। অঙ্কটা বড় হলেও কি হবে, এতে বিশেষ কিছুই নেই, সিম্পল অঙ্ক, একটু বুঝলে এটা সহজেই হয়ে যাবে। 216 দাগের অঙ্ক, এটা কি বলেছে একবার দেখে নিই। সারা পৃথিবীতে স্থল এবং জলভাগের অনুপাত 1:2 এবং উত্তর গোলার্ধে সেই অনুপাত 2:3। তাহলে দক্ষিণ গোলার্ধে স্থল এবং জলভাগের অনুপাত কত হবে? খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 216 দাগের অঙ্ক। এটাতে বলেছে যে পৃথিবীর স্থলভাগ এবং জলভাগের অনুপাত আছে 1:2 এবং উত্তর গোলার্ধে সেই অনুপাতটা হচ্ছে 2:3 ও দক্ষিণ গোলার্ধে সেই
অনুপাতটা কত হবে এটাই চেয়েছে। মোট পৃথিবীর যে জল ও স্থলভাগের অনুপাত ছিল এটা, সেখান থেকে একটা সাইডে এটা হয়েছে আর একটা সাইড কত হবে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা ধরে নিচ্ছি যে এই পৃথিবীর যে টোটাল আয়তনটা, সেটা যদি আমি এক্স ধরে নিই, ধরি আয়তন সমান এক্স, তো তাহলে এখান থেকে আমরা পাবো কি যে জলভাগ ও স্থলভাগের যে পরিমাণটা, প্রথমে আচ্ছা জলভাগের পরিমাণ, জলভাগের অংশ বলতে পারি, পরিমাণটা জলভাগটা পরে আছে মানে 2, তাহলে 2x/3, 3টা কেন হচ্ছে না টোটাল অনুপাত, এই জলভাগের অংশটা হচ্ছে 2/1+2, আর সেহেতু পৃথিবীর এই অংশ মানে হচ্ছে x × 2/3। আবার স্থলভাগের পরিমাণটা কি হচ্ছে, স্থলভাগটা প্রথমে আছে সেই জন্য তার অনুপাতটা 1 ছিল, তো সেই জন্য হবে 1/x/3। তাহলে দুটো আমরা পেলাম, একটা হচ্ছে x/3 আর একটা 2x/3। তো এইবারে উত্তর গোলার্ধের আয়তন, উত্তর গোলার্ধের যেটা আছে, আচ্ছা এক্ষেত্রে আমরা তাহলে উত্তর গোলার্ধকে টোটাল যদি আয়তন এক্স হয়, তাহলে উত্তর গোলার্ধের আয়তন হবে কত, উত্তর গোলার্ধের আয়তনের অর্ধেক হবে। তো উত্তর গোলার্ধের আয়তন ধরলাম x/2। এইবারে উত্তর গোলার্ধে যেটা বলেছে যে ওই অনুপাতটা স্থল এবং জলের অনুপাতটা আছে 2:3। তো তাহলে উত্তর গোলার্ধে স্থলভাগের আয়তন, উত্তর গোলার্ধে স্থলভাগ কতটা হচ্ছে না, মোট এখানে আয়তনটা কত হচ্ছে আমাদের x/2 এর অংশটা কত না, প্রথমে স্থলভাগ আছে 2/5 × 2/5, তার মানে কত হচ্ছে x/5। ওই একই রকমভাবে উত্তর গোলার্ধে জলভাগ সমান x/2 × 3/5, তার মানে কত হচ্ছে 3x/10। আচ্ছা এবারে দক্ষিণ গোলার্ধে আসবো। দক্ষিণ গোলার্ধে স্থলভাগের আয়তন সমান কত না, আমাদের মোট স্থলভাগ হচ্ছে x/3, সেখান থেকে যদি আমি উত্তর গোলার্ধের স্থলভাগ বাদ দিই x/5, তাহলে আমরা দক্ষিণ গোলার্ধের স্থলভাগ পাবো। এর বাইরে তো কিছু নেই, হয় দক্ষিণ গোলার্ধ না হলে উত্তর গোলার্ধ। তো সেক্ষেত্রে আমাদের এটা হচ্ছে 2x/15। তো অনুরূপভাবে দক্ষিণ গোলার্ধের জলভাগ সমান, দক্ষিণ গোলার্ধের জলভাগটা ছিল কত 2x/3 ছিল, সেখান থেকে বিয়োগ কত হবে উত্তর গোলার্ধের জলভাগটা 3x/10, তাহলে 11x/30। তো এই দুটো বেরোলো দক্ষিণ গোলার্ধের স্থলভাগ এবং দক্ষিণ গোলার্ধের জলভাগ। আমাদের যেটা চেয়েছে দক্ষিণ গোলার্ধের স্থলভাগ এবং জলভাগের অনুপাত কত, তাহলে নির্ণয় অনুপাত। টু x/15 অনুপাত 11x/30। আচ্ছা x কেটে যাচ্ছে আর নিচেরটা এটা 1 থাকছে, এটা 2 থাকছে, তাহলে এইটা। আচ্ছা এটাকে যদি আমি পূর্ণ সংখ্যা করি, এবারে এটা 4
4 দিয়ে যদি এটাকে যদি 2 দিয়ে গুণ করি এটা 4 হয়ে যাবে, এটা 11 হয়ে যাবে। তাহলে আলটিমেট আমরা কি পাচ্ছি যে 4:11। ডির দাগের অপশানটা কারেক্ট অপশান, এটার উত্তর হবে ডি। নেক্সট অঙ্ক 218 দাগের অঙ্ক। এটা বলেছে 720 টাকা 2 জন পুরুষ 5 জন স্ত্রীলোক 8 জন বালকের মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যে একজন পুরুষ একজন স্ত্রীলোক এবং একজন বালকের প্রাপ্ত টাকার অনুপাত 3:2:1 এটা হবে। তো প্রত্যেক বালক কত করে পেল? তো এই অঙ্কটা বিশেষ তেমন কিছুই নেই, এটা সিম্পল অঙ্ক, একটু বুঝলেই এখানে করতে অসুবিধা হবে না। এখানে সমস্ত ডাটাই দেওয়া আছে, বিশেষ কোনো ক্যালকুলেশনের প্রয়োজন নেই। তো 720 টাকা মোট টাকা এখানে কি অনুপাতে হচ্ছে না, পুরুষ স্ত্রীলোক এবং বালকের প্রাপ্ত টাকার পরিমাণ, এই অনুপাতে প্রাপ্ত টাকাটা ডিভাইডেড হচ্ছে। তাহলে আচ্ছা, এখানে পুরুষের সংখ্যা হচ্ছে কত না 2, আর স্ত্রীলোকের সংখ্যা হবে কত, এখানে হচ্ছে 5, আর বালকের সংখ্যা সমান হচ্ছে কত 8। আর এই যে অনুপাতটা হচ্ছে এটা 3x ধরলাম, আর একটা 2x আর একটা x। তো এইবারে এই 2 জন 3x পরিমাণ টাকা পেল, 5 জন 2x পরিমাণ টাকা পেল, 8 জন x পরিমাণ টাকা পেল। তাহলে টোটাল কত হচ্ছে 2 × 3x প্লাস 5 × 2x প্লাস 8 × x, এটা সমান কত হচ্ছে না 720। এই তো আমাদের সিম্পল জিনিস, এখানে শুধু সিম্পল ক্যালকুলেশন করব। এখানে 3 × 2 = 6, 6x, 5 × 2 = 10, 10x আর 8x = 720। তাহলে এটা কত হবে না 18, 24x সমান 720। তাহলে x সমান হবে কত 720/24, 30। তাহলে x এখানে 30 হলো। আমাদের কি চেয়েছে, প্রত্যেক বালক কত করে পেল। তাহলে প্রত্যেক বালক পাবে কত, বালকের এখানে প্রাপ্ত টাকার পরিমাণ x ছিল, মানে 30 টাকা। তাহলে বির দাগের অপশানটা কারেক্ট অপশান। নেক্সট অঙ্কে যাই, 220 দাগের অঙ্ক। এটা কি বলেছে, কিছু পরিমাণে টাকা 160 জন পুরুষ এবং কিছু মহিলার মধ্যে 16:21 অনুপাতে ভাগ করা হলো। প্রত্যেক পুরুষ 4 টাকা এবং প্রত্যেক মহিলা 3 টাকা পেল। তাহলে মহিলার সংখ্যা কত হবে? তো এই ক্ষেত্রে একশো ষাট জন কিছু পরিমাণ টাকার পরিমাণ বলা নেই, 160 জন পুরুষ এবং কিছু মহিলা, তাদের মধ্যে এই অনুপাতে ভাগ করে দেওয়া হলো। একটা 16 অনুপাত, একটা 21 অনুপাত, এবং প্রত্যেক পুরুষ এবং প্রত্যেক মহিলা কত পেল, 4 টাকা ও 3 টাকা। তাহলে এক্ষেত্রে আমাদের মহিলার সংখ্যাটা ধরে নিই। মহিলা যেহেতু এখানে দেওয়া নেই, মহিলার সংখ্যা আমরা ধরে নিচ্ছি x। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষরা এখানে পাচ্ছে কত, মোট 160 জন পুরুষ আছে, তারা 4 টাকা করে পাচ্ছে। এটা তাহলে পুরুষরা এই পরিমাণে টাকা পাচ্ছে। আর মহিলারা কত পাচ্ছে না, মহিলারা পাচ্ছে 3 টাকা করে। মহিলা আমি ধরে নিচ্ছি x, সে পাচ্ছে 3 টাকা করে। তাহলে প্রাপ্ত টাকার অনুপাতটা হচ্ছে এটা বাই এটা। তাহলে এখানে যেটা দেওয়া আছে যে তাদের এই অনুপাতে ভাগ করে দেওয়া হয়, তাহলে 16:21 এই অনুপাতে ভাগ করে দেওয়া হচ্ছে তাদের টাকাটা। তো এটাই
তাহলে এখান থেকে আমরা এক্স বের করব। এক্স বের করতে গেলে এক্স সমান কত হচ্ছে, এক্সটা ওপাশে যাবে, বাকি যেমন আছে এপাশে তেমন থাকবে। আচ্ছা, এক্সটা ওপাশে গেলে এক্স ওপরে যাচ্ছে, আর এটা এপাশে এলে পুরোটা ভাগ হয়ে যাবে, উল্টে গুণ হবে, মানে নিচে 16 থাকবে, উপরে 21 থাকবে। 7 3 21, 4 4 16, 4 4 16 40, 7 4 28। তাহলে আমরা কি দেখলাম যে এখানে মহিলার সংখ্যা হচ্ছে 280। সিট দাগের অপশানটা কারেক্ট অপশান। এখানে এটাই বের করাটা আসল ব্যাপার আছে। এই যে অনুপাতটা দেওয়া আছে, সেই অনুপাতটাকে আমরা বাকি যে সংখ্যা আছে সেই অনুপাতে সাজিয়ে দিলাম। নেক্সট অঙ্ক 221 দাগের অঙ্ক। এটা কি বলেছে একবার দেখে নিই। 180 টাকা 66 জন পুরুষ এবং মহিলার মধ্যে ভাগ করে দেওয়া হলো। পুরুষ এবং মহিলার মোট প্রাপ্ত টাকার অনুপাত 5:4, কিন্তু প্রত্যেক পুরুষ এবং মহিলার প্রাপ্ত টাকার অনুপাত 3:2। তাহলে পুরুষের সংখ্যা কত? তো এই ক্ষেত্রে এখানে আমরা এটা দেখতে পাচ্ছি, পুরুষ এবং মহিলার মোট প্রাপ্ত টাকার অনুপাত আছে এইটা। তাহলে আমরা এখানে বের করব কি, যে পুরুষেরা মোট যে পরিমাণ টাকা পেয়েছে, যে পুরুষেরা টাকা পেল কত, 180, আর তার পুরুষদের অনুপাতের অংশটা হবে 5/9, তো 9 2 18, এটা মানে 100 টাকা। আর মহিলারা ওই একই রকমভাবে আমরা বের করব। এখানে যেহেতু মহিলারা টাকা পেল, যেহেতু টোটাল 180 টাকা, সেহেতু আমরা এখানে ডাইরেক্ট বলে দেবো এরা 80 টাকা পেলো, এটাকে আলাদা করে আর বের করার দরকার নেই। তাহলে পুরুষ মহিলা কে কত টাকা পেলো আমরা সেটা পেয়ে গেলাম। এরপরে যেটা বলেছে কি, আমরা এখানে 66 জন মোট পুরুষ মহিলা আছে, তো ধরে নিচ্ছি পুরুষ এখানে মেলের সংখ্যা হচ্ছে কত না এক্স, আর তাহলে ফিমেলের সংখ্যা কত হবে 66 - x। তো সেই ক্ষেত্রে প্রত্যেক পুরুষ যে পরিমাণে টাকা পাবে, প্রত্যেক পুরুষ পাবে কত না 100, মোট পেয়েছে 100, একজন পুরুষ, তাহলে এই পরিমাণে টাকা। আর প্রত্যেক মহিলা কি পাবে, মহিলার সংখ্যা এখানে মহিলা পেয়েছে 80 টাকা, তো মহিলার সংখ্যা হচ্ছে 66 - x, এই পরিমাণে টাকা পাবে। তাহলে দুটোতে কে কত পাবে আমরা সেটা পেয়ে গেলাম। এইবারে যেটা বলেছে যে প্রত্যেক পুরুষ এবং মহিলার প্রাপ্ত টাকার অনুপাত 3:2, সিম্পল ব্যাপার। তাহলে এই যে অনুপাতটা, এই অনুপাতটা তাহলে 3:2 এর সঙ্গে সমান হবে। তাহলে 100/x অনুপাত 80/66 - x = 3:2। তাহলে এটাকে আমরা যদি ভগ্নাংশ আকারে লিখি, 100x বাই এটা, মানে উল্টে যদি দেই বাই এটা করলে উল্টে গুণ হয়ে 66 - x বাই 80 সমান 3/2। আচ্ছা, একটা শূন্য কেটে দিলাম, বাকি এটা 4, এটা 5। এইবারে আমরা যদি ক্যালকুলেশন করি, তাহলে এই 5টার সঙ্গে এটা গুণ হলে 10 হয়ে যাবে। 10 গুণিতক 66 - x, এই উপরের অংশে 5 থাকলো, 5-এর সঙ্গে এই 2 গুণ হলে 10 গুণিতক 66 - x, আর এটার নিচে আছে 4x, আর ও পাশে 3, তার মানে টোটাল হচ্ছে 12x। আচ্ছা, এই 10xটা এখানে 660, 10 দিয়ে গুণ করলে 660 হবে, -10x = 12x। তো এইটা গেল। এইবারে এক্সগুলোকে যদি এক সাইডে আনি, তাহলে এটা দাঁড়াচ্ছে কত 22x। মোট 12x এর সঙ্গে 10x যোগ করলে 22x সমান 660।
তাহলে x সমান কত হবে 660 বাই 22 30। তাহলে x এর মান হচ্ছে 30। আমরা x এর মান কি ধরেছিলাম? পুরুষের সংখ্যা ধরেছিলাম x। তাহলে সেক্ষেত্রে এখানে পুরুষের সংখ্যা 30 হবে। তাহলে সির দাগের অপশানটা কারেক্ট অপশান। মোট পুরুষের সংখ্যা এক্ষেত্রে 30। আশা করি বুঝতে অসুবিধা হলো না। প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিও দেখতে থাকো। এখানে প্রত্যেকটা অঙ্ক কিন্তু আলাদা আলাদা অঙ্ক এবং বিশেষভাবে প্রত্যেকটা স্পেশাল টাইপের অঙ্ক বিশেষভাবে গুরুত্বপূর্ণ। সেই জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বিভিন্ন টাইপের অঙ্কগুলো সম্পর্কে ধারণা জন্মাবে এবং একটা কনফিডেন্স জন্মাবে যে এই চ্যাপ্টারের সম্পর্কে আমরা সম্পূর্ণ আইডিয়া আছে। তো যারা যারা এই চ্যানেলকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজের মনে হয় বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। আজকে এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে।